সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের যে চলমান অধ্যায়টি, ওই অধ্যায়টি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, আর অধ্যায়টির নাম হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজ আমরা গ্যাসের গতিতত্ত্বের অংশটি আলোচনা করব। শুরুতে গ্যাসের গতিতত্ত্ব বিষয়টা কি? কোনো গ্যাস অণু তার গতিশীলতার কারণে তাপ উৎপন্ন হয়, আর একে গ্যাসের গতিতত্ত্ব বলে। গ্যাসের গতিতত্ত্বের জনক ধরা হয় বার্নৌলিকে, এবং গ্যাসের গতিতত্ত্ব কতগুলো মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। আর এই গতিতত্ত্ব ব্যবহার করে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং বর্গমূল গড় বর্গবেগ, গ্যাসের অণুর গতিশক্তি, গড় গতিশক্তি নির্ণয় করব। তাহলে চলো এখন আমরা গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ নির্ণয় করব। প্রতিপাদনের শুরুতে আমরা এই চিত্রটির দিকে লক্ষ্য করি। এখানে এ বি সি ডি ই এফ ও এইচ 6 তল বিশিষ্ট একটি ঘনক আকৃতির গ্যাস পাত্র। এই পাত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই গ্যাস পাত্রটির আয়তন হবে ভি ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু ঘনক, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান বলে এল গুণ এল গুণ এল করে আমরা পেয়ে যাই এই পাত্রটির আয়তন, তথা এই পাত্রে যদি আমরা কোনো গ্যাস রাখি তাহলে তা ওই গ্যাসের আয়তন ভি ইকুয়াল এল কিউব, যা আমাদের পরবর্তী অংশে কাজে লাগবে। এখন ধরি পাত্রটি ক্যাপিটাল এম ভরের একটি আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ এবং গ্যাসের অণুর সংখ্যা হলো স্মল এন। মনে রাখবা, আমরা এই ক্ষেত্রে এই পাত্রে মোট যে গ্যাস আছে তার অণুর সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করলাম, এবং প্রতিটি অণুর ভর আমরা বিবেচনা করলাম স্মল এম। তাহলে ওই গ্যাসের ভর, দ্যাট মিনস গ্যাসের মোট ভর কত? ক্যাপিটাল এম ইকুয়াল দুটির গুণফল স্মল এম ইন্টু স্মল এন। এখন উক্ত গ্যাস অণু থেকে একটি গ্যাস অণু বিবেচনা করি, যেই অণুটি C1 বেগে গতিশীল। এই C1 বেগকে OX, OY এবং OZ বরাবর যথাক্রমে U1, V1 এবং W1 উপাংশে বিভাজন করি। তাহলে আমরা লিখতে পারি C1 স্কয়ার ইকুয়াল U1 স্কয়ার প্লাস V1 স্কয়ার প্লাস W1 স্কয়ার। এই সমীকরণটিও আমাদের পরবর্তী অংশে কাজে লাগবে। এখন OX বরাবর M ভরের অণুটি তার বেগের U1 উপাংশ নিয়ে ABCD দেওয়ালে আঘাত করে। তো যেহেতু তার ভর M, তার বেগ আমরা বিবেচনা করলাম U1, তাই মোট ভরবেগ হবে M U1। এখন যেহেতু এই সংঘর্ষটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই গ্যাস অণুটি বিপরীত দিকে একই বেগে ফিরে আসবে। তাহলে তার বিপরীত দিকে মোট ভরবেগ হবে মাইনাস M U1। অণুটি ABCD দেওয়াল হতে EF ও H দেওয়ালে আসতে মোট ভরবেগের পরিবর্তন যদি আমরা হিসাব করি, তাহলে দেখতে পাচ্ছি সেটা হলো M U1 মাইনাস মাইনাস M U1
তার মানে হলো 2m(u1), যেটাকে আমরা এভাবে লিখলাম যে অণুটির বেগের u1 উপাংশের দরুন ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা পেয়ে গেলাম 2m(u1). এখন OX অক্ষ বরাবর অণুটির বেগ u1 হয় ABCD, অর্থাৎ এই যে তলটা আছে ABCD তল হতে EFOH তলে আসতে সময় লাগে L/u1। বুঝনি L/u1-কে কেন সময় বললাম? আচ্ছা দেখো, এখানে আমরা জানি সমবেগে যখন যায় S=VT-র সূত্র, আমরা নবম দশম থেকে এটা জানি। তো এই ক্ষেত্রে গ্যাস অণুগুলা যে দূরত্ব অতিক্রম করলো তা S এর পরিবর্তে আমরা লিখতে পারি L, আর যেই বেগে সে আসলো সে বেগটাকে আমরা লিখছি u1 দ্বারা, তাই L = u1t। সুতরাং t = L/u1, তাই L/u1 সময়। এখন তাহলে u1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার মানে সময়ের সাপেক্ষে, তাহলে আমরা এখানে ভরবেগের পরিবর্তন পেলাম 2m(u1), তাকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলেই পেয়ে যাব ভরবেগের পরিবর্তনের হার। আর আমরা এই ক্ষেত্রে দেখলাম সময় হলো L/u1, তাহলে সময় L/u1 = 2m(u1)² অর্থাৎ u1টা উপরে গিয়ে স্কোয়ার হয়ে গেল। অনুরূপভাবে বেগের v1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার 2m(v1)² এবং w1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার 2m(w1)²। তাহলে ওই অণুর মোট ভরবেগের পরিবর্তনের হার 2m(u1)² প্লাস 2m(v1)² প্লাস 2m(w1)²। এখন প্রত্যেকটি টার্মের মধ্যে যেহেতু 2m/L আছে, তাই 2m/L যদি আমরা কমন নিই তাহলে আসে হলো u1² প্লাস w1² প্লাস v1²। আর এটাকে আমরা আগেই যেই সমীকরণ দ্বারা প্রকাশ করছিলাম সেটা ছিল c1², তাই লেখা যায় 2m/L c1²। এখন দ্বিতীয় অণুর বেগ যদি c2 হয় তাহলে একইভাবে তার মোট ভরবেগের পরিবর্তন হবে 2m(c2²/L)। যদি আমরা n-তম অণুর বেগ cn বলি তাহলে এর মোট ভরবেগের পরিবর্তনের হার হবে 2m(cn²/L)। এখন এই পাত্রস্থিত অর্থাৎ এই পাত্রটার মধ্যে যে n সংখ্যক অণু আছে তার মোট ভরবেগের পরিবর্তনের হার আমরা যদি হিসাব করি তাহলে এই সবগুলার যোগফল হবে। তাহলে প্রথমে c1 বেগের জন্য আমরা যে ভরবেগের পরিবর্তনের হার পেলাম তা ছিল 2m(c1²/L)। দ্বিতীয় অণুটার জন্য আমরা লিখলাম 2m(c2²/L)। একইভাবে ডট 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 যদি n সংখ্যক অণু ওই গ্যাসে আমরা বিবেচনা করি তাহলে তার জন্য আসবে 2m(cn²/L)। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে 2m/L সব জায়গায় বিদ্যমান, তাই আমরা এটা কমন নিয়ে লিখতে পারি c1² প্লাস c2² প্লাস ডট 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 প্লাস cn²।
যদি আমি এখানে কোনো একটি বিশেষ প্রয়োজনে এই পুরো অংশটাকে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Cn স্কোয়ার গ্যাসের মোট অণুর সংখ্যা দ্যাট মিন্স n দ্বারা যদি ভাগ করি, তাহলে এই nটা অতিরিক্ত চলে আসলো। আর এটা ঠিক করার জন্য আমি যদি এখানে একটা n দিয়ে দিই, তাহলে এটা বাদ যাবে, আমার ইকুয়েশান আগের মতোই থাকবে। কিন্তু কেন বা আমি এইখানে n দ্বারা ভাগ করলাম, আসো সেটা ব্যাখ্যা করি। গ্যাসের অণুগুলার যেই বেগ আমরা বিবেচনা করি সেটা হলো বর্গমূল গড় বর্গবেগ। কিন্তু কেন করি এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। তোমরা এই উত্তরটি অবশ্যই বের করবে যে কেন আমরা গ্যাসের ক্ষেত্রে বর্গমূল গড় বর্গবেগটা ব্যবহার করি। তো আসো বর্গমূল গড় বর্গবেগ প্রকাশ করব সি দ্বারা। আর যদি একেবারে এলাবোরেটলি বলি, তাহলে প্রথম হলো বর্গমূল, তারপরে হলো গড়ের জন্য বার বর্গ বেগ, তার মানে কি রুট মিন স্কোয়ার ভ্যালু বা ভেলোসিটি, যেটাকে আমরা সংক্ষেপে শুধু সি দ্বারা প্রকাশ করব। সেটা হলো আমরা যে গ্যাসের অণুগুলার বেগ বিবেচনা করলাম তাদের বেগের বর্গ নিব। তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Cn স্কোয়ার, তার গড় নির্ণয় করার জন্য, অর্থাৎ এটা হলো বর্গ করে যোগ করলাম, তার গড় নির্ণয় করার জন্য মোট অণুর সংখ্যা দ্বারা ভাগ করলাম। তাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে দাঁড়াচ্ছে C ইকুয়াল রুট ওভার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 Cn স্কোয়ার বাই n। তাহলে আমাদের এখানে আমরা যদি ওই মানটা এখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা অতিরিক্ত কি লাগবে, রুট লাগবে। কিন্তু আমি তো এই রুট দিতে পারি না। রুট ঠিক করার জন্য পুরোটার উপর আমি যদি স্কোয়ার ব্যবহার করি, তাহলে এই পুরো অংশটাকে আমি লিখতে পারি সি, আর এই সি দ্বারা বোঝানো হবে বর্গমূল গড় বর্গবেগ। তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ালো, 2mn/l সাথে হলো বর্গমূল গড় বর্গবেগের স্কয়ার। অতএব আমরা যেটা দেখলাম, পাত্রস্থিত n সংখ্যক অণুর মোট ভর বেগের পরিবর্তনের হার হলো 2mn/l ইন্টু সি স্কোয়ার, যেখানে সি হলো বর্গমূল গড় বর্গবেগ। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই ভরবেগের পরিবর্তনের হার অণুগুলোর উপর বিভিন্ন দেওয়াল কর্তৃক প্রযুক্ত বলের সমান। ঘনকটির দেওয়ালের উপর ধাক্কাজনিত চাপ পি হলে ঘনকের 6টি দেওয়ালের উপর মোট বল ইকুয়াল লিখলাম ক্ষেত্রফল ইন্টু চাপ। কেন লিখলাম? কারণ আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাই যেহেতু আমি বল নির্ণয় করব, তাই ক্ষেত্রফলকে চাপ দ্বারা গুণ করে দিব, তাহলেই বল বের হবে। এখন ক্ষেত্রফল হলো 6টি দেওয়ালের জন্য 6l স্কয়ার, আর চাপ মাত্রই আমরা পি দ্বারা যদি প্রকাশ করি তাহলে ইন্টু পি লেখা যায়। অতএব আমরা লিখতে পারি বল 6l স্কয়ার পি ইকুয়াল ভরবেগের পরিবর্তনের হার। আর ভরবেগের পরিবর্তনের হার আমাদের কি ছিল, 2mnc স্কয়ার বাই l। আমি যেহেতু চাপ নির্ণয় করব, তাই যদি পি এ পাশে রেখে দিই তাহলে পি ইকুয়াল 2mnc স্কয়ার, নিচে ভাগাকারে যাবে 6l স্কয়ার ইন্টু l।
এই এল স্কোয়ার এবং এলকে গুণ করে আমরা একবারে কিউব লিখতে পারি। তোমাদের নিঃসন্দেহে প্রথম দিকে মনে আছে যে এল কিউব সমান কি লিখেছিলাম? ভি। তা আমরা এখানে 6 আর রাখতে চাচ্ছি না, এই 2 এবং 6 কেটে 3 লেখা যায়। অতএব সমীকরণটা দাঁড়াচ্ছে কি? 1/3 m n c স্কয়ার বাই ভি। যদি আমরা ভি এপাশে নিয়ে আসি তাহলে দাঁড়ায় PV ইকুয়াল 1/3 mn c স্কয়ার। পি দ্বারা বোঝানো হচ্ছে চাপ, ভি দ্বারা বোঝানো হচ্ছে আয়তন, এম দ্বারা কি বোঝানো হচ্ছে বলো দেখি? ওই গ্যাস পাত্রে রক্ষিত এক একটি গ্যাস অণুর ভর, আর এন হলো মোট অণুর সংখ্যা, আর সি দ্বারা বোঝানো হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, তার উপর এখানে স্কয়ার আছে। এখন যদি তোমাকে বিভিন্ন অঙ্কে এমন বলে যে একক আয়তনের জন্য, তাহলে একক আয়তন মানে আয়তনের মান 1, পি সমান 1/3 mn c স্কয়ার। অর্থাৎ ভিটা এখানে একক, তাই ভি আর লেখা হলো না। এখন 1/3 m ইন্টু n, গ্যাসের মোট ভর যদি আমরা প্রকাশ করি তাহলে PV ইকুয়াল 1/3 m c স্কয়ারও লেখা যাবে। এখন PV ইকুয়াল 1/3 m c স্কয়ার সমীকরণ ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন অঙ্কের জন্য বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ বের করতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের PV ইকুয়াল 1/3 m c স্কয়ার সমীকরণ থেকে আমি যদি এই ভিকে দিক সাইড পরিবর্তন করে 1/3 m বাই ভি লিখি, তাহলে আমরা জানি ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব জানা যায়। পি ইকুয়াল 1/3 রো সি স্কয়ার বা 3p ইকুয়াল রো সি স্কয়ার। সি স্কয়ার ইকুয়াল 3p বাই রো। সুতরাং সি আরএমএস বা শুধু সি ইকুয়াল রুট ওভার স্কয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে গেল 3p বাই রো। এইখানে এই সিটাই হলো বর্গমূল গড় বর্গবেগ, এটাকে আমরা ইচ্ছা করলে সি আরএমএস লিখতে পারি। যদি আমাদেরকে কোনো গ্যাসের ঘনত্ব বলে দেয় এবং চাপ বলা থাকে, তাহলে তার বর্গমূলীয় গড় বর্গবেগ নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণটি ব্যবহার করব। যদি এমন হয় যে গ্যাসের ঘনত্ব জানা নাই, তার তাপমাত্রা জানা আছে, তাহলে আমরা বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার জন্য এই সূত্রটি ব্যবহার করব না। তখন কোন সূত্রটি ব্যবহার করব সেটা লক্ষ্য করো। আমরা জানি যে PV ইকুয়াল nRT। যদি সেটা 1 মোল গ্যাসের জন্য হয় তাহলে PV ইকুয়াল RT। এখন এই PV ইকুয়াল RT মানটা আমরা যদি এই সমীকরণে বসাই, অর্থাৎ সমীকরণটা হলো PV ইকুয়াল 1/3 m c স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে PVর পরিবর্তে আমরা লিখতে পারি RT ইকুয়াল 1/3 m c স্কয়ার। 3 দ্বারা গুণ করে 3RT বাই ক্যাপিটাল M ইকুয়াল c স্কয়ার। সুতরাং বর্গমূলীয় গড় বর্গবেগ c ইকুয়াল রুট ওভার 3RT বাই ক্যাপিটাল M। তো এইখানে আমরা টি দ্বারা তাপমাত্রা বুঝালাম, তাহলে ক্যাপিটাল M দ্বারা আমরা জানি যে গ্যাসের মোট ভর,
আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই ক্যাপিটাল এমটা হলো ওই গ্যাসের আণবিক ভর। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আণবিক ভর সবসময় গ্রামে দেওয়া থাকতে পারে। যেমন আমরা যদি অক্সিজেনের আণবিক ভর হিসাব করি তাহলে হবে 32 গ্রাম, কিন্তু আমরা যদি এখানে গ্রাম ব্যবহার করি এম এর একক হিসেবে, তাহলে আমি এই অঙ্কটি রেজাল্ট যথাযথভাবে পাবো না। তাই এইখানে মনে রাখতে হবে এম এর একক অবশ্যই কেজিতে থাকতে হবে। যেহেতু তাপমাত্রা কেলভিন এককে আমরা উল্লেখ করব, তাই সিআরএমএস মানে সি বর্গমূলীয় গড় বর্গবেগ নির্ণয়ের জন্য আমরা সাধারণত এই দুইটা সূত্রই ব্যবহার করব। এখন পিভি ইকুয়াল 1/3 mc² সমীকরণ ব্যবহার করে আমরা গ্যাসের গতিশক্তি যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা সমীকরণটা এভাবে লিখব, পিভি ইকুয়াল 1/3 mc²। যদি আমি গতিশক্তি আনার জন্য, অর্থাৎ আমরা জানি গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এই ক্ষেত্রে হলো c², তাহলে এখানে হাফ আনতে হলে আমাকে এখানে 2 দিতে হবে, তাহলে 2/3 হাফ mc²। 2/3 হাফ mc²কে আমরা লিখতে পারি ইকে, বা কোনো কোনো ক্ষেত্রে ইও লেখা যায়। যদি আমরা এন মোল গ্যাসের জন্য পিভির পরিবর্তে এনআরটি লিখি তাহলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা জানি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি। তাহলে গতিশক্তির সমীকরণ দাঁড়ালো ইকে ইকুয়াল 3/2 nRT। এখন যদি আমাকে বলে 1 মোল বা 1 গ্রাম অণু ক্ষেত্রে গতিশক্তি, তাহলে আমরা দিব ইকে ইকুয়াল 3/2 RT। তাহলে এটা হলো 1 অণুর ক্ষেত্রে বা 1 গ্রাম অণুর ক্ষেত্রে, আর এটা হলো n মোল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা ভালোভাবেই জানি যে 1 মোলে, অর্থাৎ কোনো গ্যাসের 1 মোলে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখন আমি যদি একটি অণু, একটি পরমাণুর গতিশক্তি হিসাব করতে চাই তাহলে n এর পরিবর্তে একটি অণুর গতিশক্তি হবে 3/2 R/NAT। তাহলে এই যে একটি অণু বা একটি পরমাণু বা গড় গতিশক্তি, তাকে আমি যদি ইকে বার দ্বারা প্রকাশ করি তাহলে কি আসে দেখো, 3/2 R/NA কে বোলসম্যান ধ্রুবক কে দ্বারা যদি প্রকাশ করি তাহলে কেটি, যেখানে কে ইকুয়াল R/NA, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক আর এস যে মান আছে সেটা হলো 8.314, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23 দ্বারা যদি ভাগ করি তাহলেই আমরা বোলসম্যান ধ্রুবক কে এর মান পাই, এবং তার মান হলো 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। এই মানটা আমরা ক্যালকুলেটরেও পাবো। তাহলে এখানে দুটি বিষয় দাঁড়ালো, একটা হলো যে গতিশক্তি যদি হয় তাহলে 3/2 nRT, 1 মোল হলে n এর মান 1, কিন্তু যদি একটি অণু একটি পরমাণু বা গড় গতিশক্তি বলে তাহলে আমরা দিব 3/2 kT। এখন এই ক্ষেত্রে আমরা আরও কয়েকটি বিষয় মাথায় রাখবো, সেটা হলো স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। কোনো বস্তুকে অবাধে বা স্বাধীনভাবে যদি গতিশীল করা হয় তাহলে ওই অণুটি যতগুলো গতির অধিকারী হতে পারে তাকে তার
স্বাধীনতার মাত্রা বলে? আমরা জানি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3, 2 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হলো 5। আবার শক্তির সমবিভাজন নীতি থেকে আমরা জানি তাপীয় সাম্য অবস্থায় আছে এমন কোনো তাপগতীয় সিস্টেমের মোট শক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রায় সমানভাবে বণ্টিত হয় এবং তার মান হলো হাফ কেটি। সুতরাং যদি এক পারমাণবিক গ্যাসের কথা বলে তাহলে আমরা প্রতিটি অণুর বা একটা অণুর গড় গতিশক্তি ইকে বার ইকুয়াল টু পাবো 3/2 কেটি। কেন? কারণ প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য হলো হাফ কেটি, মোট স্বাধীনতার মাত্রা হলো 3, তাহলে 3/2 কেটি। কিন্তু যদি দ্বিপারমাণবিক গ্যাস বলে তাহলে প্রতিটি অণুর বা পরমাণুর গড় গতিশক্তি ইকে বার হবে নর্মালি হলো হাফ কেটি। আর প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা যদি 5 হয় তাহলে 5/2 কেটি। তো আমরা আজকের এই আলোচনায় যে বিষয়গুলা বুঝতে পারলাম সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ PV = 1/3 mc²। সেখান থেকে আমরা বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার জন্য দুটি সূত্র শিখলাম। গতিশক্তি নির্ণয় করতে এসে আমরা সূত্র পেলাম হলো 3/2 nRT। আর যদি গড় গতিশক্তি বা একটা অণু বা একটি পরমাণুর গড় গতিশক্তি আমাদের কাছে জানতে চাই তাহলে আমরা সূত্র ব্যবহার করব ইকে বার। আশা করি তোমরা আজকের এই অংশের আলোচনাগুলো খুব ভালোভাবেই লক্ষ্য করছো এবং এই আলোকে পরবর্তী ক্লাসে তোমরা গাণিতিক সমস্যা এবং সৃজনশীল প্রশ্ন যখন সমাধান করবে দেখবে বিষয়টি আরও তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবে। পরবর্তী কোনো লেকচারে হয়তোবা আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।